এবছর খুব গরম পড়েছে, তাই না? ভাবছেন হয়তো গরমে আমাদেরই প্রাণ ওষ্ঠাগত, আমাদেরই হয়তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই চাঁদি ফাটা গরমে। কিন্তু জানেন কি, সমগ্র ইউরোপ জুড়ে চলছে ভয়াবহ তাপ ও প্রবাহ। ফ্রান্সের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গেছে। স্পেনে এই তাপমাত্রা বৃদ্ধির জেরে দেখা দিয়েছে মৃত্যু মিছিল। ব্রিটেন, ইটালি, পর্তুগাল সব জায়গাতেই অস্বাভাবিক গরমে বিপর্যস্ত জনজীবন। একই সময়ে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। ভেনেজুয়েলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেই পাকিস্তান, দিল্লি, জম্মু কাশ্মীর এবং হিমাচলেও অনুভূত হয়েছে কম্পন। প্রকৃতির এই ক্রমবর্ধমান রুদ্র রূপ কি কেবল বিচ্ছিন্ন কিছু দুর্যোগ, নাকি মানব সভ্যতার দীর্ঘদিনের অবহেলা এবং অপরিকল্পিত উন্নয়নের প্রতিফলন? জলবায়ু সম্মেলনগুলোতে কার্বন নিঃসরণ কমানোর যে প্রতিশ্রুতি বছরের পর বছর শোনা গেছে, তা বাস্তবায়ন হয়েছে কোথায়? উন্নত বিশ্বের জীবাশ্ম জ্বালানি নির্ভর নীতি এবং জলবায়ু রাজনীতির ব্যর্থতার মূল্য কি আজ গোটা পৃথিবীকেই দিতে হচ্ছে? যদি তাই হয়, তবে এই সংকট কি এখনো সতর্কবার্তা, নাকি ইতিমধ্যেই মানব সভ্যতা প্রবেশ করে গেছে ভবিষ্যতের ভয়াবহ এক বাস্তবতায়? মানব সভ্যতা ধ্বংসের সূচনা কি তবে শুরু? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। ব্রিটেন, ফ্রান্স এবং সুইজারল্যান্ডে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে গোটা ইউরোপ মহাদেশ জুড়ে তাপজনিত মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। বহু স্কুল, কলেজ এবং বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে এবং ইউরোপের প্রায় অর্ধেক বড় শহর নজিরবিহীনভাবে হিট স্ট্রেসের মুখোমুখি হয়েছে। আর এই অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা শুধু জনজীবনকে বিপর্যস্ত করেনি, প্রাণহানির সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী স্পেনে এই তাপপ্রবাহজনিত কারণে ইতিমধ্যে অন্তত 200 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে দিনের পর দিন 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা বজায় থাকায় প্রবীণ, শিশু এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেই জানা যাচ্ছে। অন্যদিকে ফ্রান্সের অবস্থাও অত্যন্ত সংকটজনক। গত সোমবার সেখানকার বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মধ্য ফ্রান্সের পোইটিয়ার্স শহরে রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা ওই অঞ্চলের জন্য অত্যন্ত অস্বাভাবিক। প্রচণ্ড গরমের কারণে ফ্রান্সে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 4 জন শিশুও রয়েছে। দেশের বহু অঞ্চলে রেড হিট অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরের কাজকর্ম সমস্ত সীমিত করা হয়েছে এবং হাসপাতালগুলোতেও জরুরি চিকিৎসা পরিষেবা জোরদার করার মতন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে গোটা ইউরোপের মধ্যে বর্তমানে ফ্রান্সই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু ফ্রান্স বা স্পেন নয়, তীব্র গরমে বিপর্যস্ত যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, বেলজিয়াম, এমনকি জার্মানিও। যুক্তরাজ্য জুড়ে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, কয়েকটি অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে, যা ওই দেশটির আবহাওয়ার ইতিহাসে অত্যন্ত একটি বিরল ঘটনা। ইতালির একাধিক শহরে স্বাস্থ্য সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে পর্তুগাল, বেলজিয়ামেও অস্বাভাবিক তাপমাত্রায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। দাবদাহের কারণে দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়ায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। জার্মানিতেও তাপপ্রবাহের জেরে 5 জনের মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি বহু নদীর জল ইতিমধ্যেই কমতে শুরু করেছে, যার ফলে নৌ পরিবহন, কৃষিকাজ এবং বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়তে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই তাপপ্রবাহ শুধু একটি সাময়িক আবহাওয়াগত ঘটনা নয়, বরং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবেরই একটি স্পষ্ট এবং উদ্বেগজনক উদাহরণ। বিজ্ঞানীদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন আবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এই তাপপ্রবাহ এতটা তীব্র হয়েছে এবং ভয়াবহ রূপ নিয়েছে। গবেষণা মারফত জানা যাচ্ছে যে
মাত্র 50 বছর আগে অর্থাৎ 1970 দশকের জুন মাসে এই ধরনের চরম তাপমাত্রা সৃষ্টি হওয়া প্রায় অসম্ভব ছিল। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীদের যৌথ বিশ্লেষণে আরও দেখা যাচ্ছে যে 1976 সালের জুনে একই ধরনের আবহাওয়াগত পরিস্থিতি তৈরি হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানের তুলনায় প্রায় 3.5 ডিগ্রি সেলসিয়াস কম থাকত। অর্থাৎ বর্তমানের রেকর্ড ভাঙা তাপপ্রবাহের পেছনে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব অত্যন্ত স্পষ্ট। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে জলবায়ু রাজনীতির ব্যর্থতা। বছরের পর বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ওই কার্বন নিঃসরণ কমানোর জন্য বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বটে। বাস্তবে উন্নত দেশগুলো তাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার উল্লেখযোগ্যভাবে কিন্তু কমাতে পারেনি। ফলে বিশ্ব উষ্ণায়ন রুখতে রাজনৈতিক সদিচ্ছার অভাব এখন ইউরোপেরই দরজায় কিন্তু কড়া নাড়ছে। আসলে এর নেপথ্যের কারণ একটি নয়, বরং একাধিক। প্রথমত, গ্রিনহাউস গ্যাসের আধিক্য। কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের তাপ আটকে রাখছে। বায়ুমণ্ডলের উচ্চচাপের কারণে গরম বাতাস একটি নির্দিষ্ট এলাকায় আটকে পড়ছে এবং তা দিনের পর দিন ঘনীভূত হয়ে চরম দাবদাহ তৈরি করছে। তাছাড়া আবার জলবায়ু পরিবর্তনের কারণে বায়ু প্রবাহের গতিপথ দুর্বল এবং আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, যার ফলে গরম আবহাওয়া এক জায়গায় দীর্ঘ সময় স্থির হয়ে থাকছে। একই সঙ্গে বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক মুনাফার লোভে পুনর্নবীকরণ শক্তির প্রসারে ধীর গতি এবং জলবায়ু চুক্তিগুলোর বাস্তবায়নে খামখেয়ালিপনাও এর একটা অন্যতম প্রধান কারণ। আর দেখুন, ইউরোপের দেশগুলোতে পরিকাঠামো তৈরি হয়েছিল ঠান্ডা আবহাওয়াকে মাথায় রেখেই, কিন্তু সেখানকার বাড়িগুলোতে হিটার আছে কিন্তু এসি নেই। ফলে এই আকস্মিক উত্তাপ ঘরগুলোকে এক একটা চুল্লিতে পরিণত করে ফেলেছে। হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র এই হিট স্ট্রোকে। পর্তুগাল এবং স্পেনের বিস্তীর্ণ বনভূমি গ্রাস করেছে একেবারে দাবানল। শুধু মানুষ নয়, ধ্বংস হচ্ছে কোটি কোটি বন্য প্রাণী এবং বাস্তুতন্ত্র। যুক্তরাজ্যের মতন দেশে যেখানে রেল লাইন তৈরি হয়েছিল সর্বোচ্চ 30 ডিগ্রি তাপমাত্রা সহ্য করার জন্য, সেখানে রেল লাইন বেঁকে গিয়ে যোগাযোগ ব্যবস্থা একেবারে স্তব্ধ হয়ে গেছে। এটা কোনো দূরবর্তী ভবিষ্যৎ নয়, এটাই আজ আমাদের বর্তমান। বিজ্ঞানীরা একে বলছেন নজিরবিহীন। কিন্তু কেন? আবহাওয়াবিদদের মতে এর পেছনে রয়েছে হিট ডোম বা তাপ বলয়ের প্রভাব। যখন উচ্চ বায়ুচাপের একটি অঞ্চল কোনো একটি জায়গার ওপর স্থির হয়ে বসে থাকে, তখন তা গরম বাতাসকে মাটির কাছাকাছি চেপে ধরে। ঠিক যেমন রান্নার পাত্রে ঢাকনা দিলে ভাপটা আটকে থাকে, কিন্তু এই হিট ডোম তৈরি হওয়ার পেছনে মূল জ্বালানিটা যোগাচ্ছে কে? উত্তরটা হলো মানুষের তৈরি বিশ্ব উষ্ণায়ন। শিল্প বিপ্লবের পর থেকে উন্নত দেশগুলো যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস এই বাতাসে ছেড়েছে, তা আজ প্রকৃতি ফিরিয়ে দিচ্ছে সুদে আসলে। জেট স্ট্রিম বা বায়ুমণ্ডলের উচ্চ স্তরে হাওয়া দুর্বল হয়ে পড়েছে, যার ফলে এই গরম বাতাস সহজেই সরছে না। দেখুন, ইউরোপের এই সংকট শুধু ইউরোপেই কিন্তু নয়, বরং যদি উন্নত পরিকাঠামো সম্পন্ন দেশগুলো এই গরমে ভেঙে পড়ে, তবে এশিয়া বা আফ্রিকার মতন উন্নয়নশীল দেশগুলোর কি অবস্থা হবে তা ভাবলে কিন্তু শিউরে উঠতে হচ্ছে। কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, কমে যাচ্ছে নদীর জল। এর ফলে বিশ্বজুড়ে খাদ্য এবং জলের চরম সংকট দেখা দেবে, যা ডেকে আনবে নতুন গৃহযুদ্ধ আর ক্লাইমেট রিফিউজিস। তাই এখনই যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তবে এই শতাব্দীর শেষে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে। আমাদের রাজনীতিকে যুদ্ধ এবং জিডিপির এই ইঁদুর দৌড় থেকে বের করে এনে পরিবেশ কেন্দ্রিক করতে হবে। কয়লা ও তেলের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দ্রুত 100% পুনর্নবীকরণযুক্ত শক্তিতে রূপান্তরই একমাত্র পথ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সত্যি বলুন তো, আমরা কি জানতাম না যে এমনটা হতে পারে? আমরা জানতাম বিগত 3 দশক ধরে রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনগুলোতে বিশ্বের তাবর তাবর নেতারা প্রতিজ্ঞা করেছেন। প্যারিস চুক্তিতে বলা হয়েছিল বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। কিন্তু ওই খাতায় কলমে সেই প্রতিশ্রুতি হয়েছে বটে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি।
উন্নত দেশগুলো গরিব দেশগুলোকে পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য তহবিল দেওয়ার কথা দিলেও তা দেয়নি। কার্বন নিঃসরণ কমানোর বদলে ভূ রাজনীতি আর অর্থনৈতিক আধিপত্যের লড়াইয়ে জলবায়ু এজেন্ডা সবসময় ওই পেছনের সারিতেই চলে গেছে। জীবাশ্ম জ্বালানির লবিং এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক চুক্তিগুলো আজ কেবলই মাত্র এই কাগুজে বাঘ হয়েই থেকে গেছে। ইউরোপের এই দাবদাহ আসলে প্রকৃতির কোনো প্রতিশোধ নয়, এটি বিশ্ব রাজনীতির ব্যর্থতার একটা জীবন্ত দলিল। তার মধ্যে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। ভেনেজুয়েলার ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেই পাকিস্তান, দিল্লি, জম্মু কাশ্মীর এবং হিমাচলেও অনুভূত হয়েছে কম্পন। প্রকৃতির এই ক্রমবর্ধমান রুদ্র রূপ কি কেবল বিচ্ছিন্ন কিছু দুর্যোগ, নাকি মানব সভ্যতার দীর্ঘদিনের অবহেলা এবং অপরিকল্পিত উন্নয়নের প্রতিফলন? প্রশ্ন উঠছে যে মানব সভ্যতার ধ্বংসের সূচনা কি তবে শুরু হয়ে গেছে? কি বলছেন বিশ্লেষকরা? প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিকে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে মৃত্যু মিছিল, অন্যদিকে ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক বিপর্যয়। ভূমিকম্পের 3 দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধানে উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1,500-এরও কাছাকাছি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 51,000-এরও বেশি মানুষ এখনো নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো। বহু মানুষ খোলা আকাশের নিচে অসহায়ের মতন এখন জীবনযাপন করছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও স্বেচ্ছায় এখন অংশ নিচ্ছেন। তবে দুর্গম এলাকা, ভেঙে পড়া সড়ক এবং যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের কারণে উদ্ধার কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। ইউএসজিএস এর রিপোর্ট অনুযায়ী এই ভূমিকম্প দুটো মাটির মাত্র 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটারের মতন অত্যন্ত কম গভীরতায় উৎপন্ন হয়েছিল। আর কম গভীরতার কারণে ভূপৃষ্ঠে কম্পনের তীব্রতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন ভেনেজুয়েলার উত্তর উপকূলটি মূলত ক্যারিবিয়ান টেকটনিক প্লেট এবং দক্ষিণ আমেরিকার টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুটো প্লেটের আকস্মিক এবং তীব্র সংঘর্ষের ফলে বিগত 125 বছরের মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পটি ঘটেছে। রাজধানী কারাকাস এবং উপকূল বন্দর নগরী লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে 10 তলা পর্যন্ত বহুতল ভবনগুলো একেবারে ধসে পড়েছে। লা গুয়াইরা প্রদেশকে ইতিমধ্যে সম্পূর্ণ দুর্যোগ কবলিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। বর্তমানে আমেরিকা, ভারত এবং মেক্সিকো সহ 17টি দেশেরও বেশি দেশের বিশেষ উদ্ধারকারী দল এবং স্নিপার ডগ সেখানে রাত দিন কাজ করছে। তবে অনবরত হতে থাকা 430টিরও বেশি আফটার শক উদ্ধার কাজে কিন্তু মারাত্মকভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, ভেনেজুয়েলার এই ভয়াবহ সংকটে ভারত সবার আগে সাড়া দিয়ে অপারেশন অ্যামিস্টেড বা অপারেশন ফ্রেন্ডশিপ নামে একটি বিশাল মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ মিশন চালু করেছে। স্প্যানিশ ভাষায় অ্যামিস্টেড শব্দের অর্থ হলো বন্ধুত্ব। গত 26শে জুন সকালে ভারতের হিন্ডন এয়ারফোর্স স্টেশন থেকে ভারতীয় বিমান বাহিনীর দুটো বিশাল C-17 গ্লোবমাস্টার কৌশলগত পরিবহন বিমান ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 14,300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই সাহায্য সেখানে পৌঁছেছে। ভারতের আগ্রা ভিত্তিক সেনাবাহিনীর অত্যন্ত দক্ষ এবং যুদ্ধক্ষেত্রে জরুরি চিকিৎসার জন্য বিখ্যাত 60 প্যারাফিল্ড হসপিটাল থেকে 9 জন মেডিকেল অফিসার সহ মোট 41 জন সদস্যের একটি বিশেষ টিম পাঠানো হয়েছে। তারা সেখানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি উদ্ধার কাজ এবং জরুরি অস্ত্রোপচারের দায়িত্ব পালন করছেন। বিমান দুটিতে করে মোট 35 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে। এর মধ্যে রয়েছে প্রায় 30 টন সাধারণ ত্রাণ এবং মানবিক সহায়তা সামগ্রী এবং 6 টন তীব্র সংকটকালীন জীবন রক্ষাকারী ওষুধ ও উন্নত ট্রমা কেয়ার চিকিৎসার সরঞ্জাম। এই মিশনের সবচেয়ে অত্যাধুনিক সংযোজন হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দুটো ভীষ্ম কিউব মোবাইল হাসপাতাল। এগুলো মূলত ছোট ছোট মডুলার কিউব বা বাক্সের মতন হয়।
যা দুর্যোগ কবলিত স্থানে মাত্র কয়েক মিনিটের মধ্যে খুলে যায় এবং একটি মিনি অপারেশন থিয়েটার তৈরি করে ফেলে। সেখানে ভেন্টিলেটর, এক্স রে মেশিন এবং নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট সহ একটি পূর্ণাঙ্গ জরুরি হাসপাতালের একেবারে রূপান্তরিত হয়ে যায়। হাসপাতালগুলো ধসে পড়া অঞ্চলে শত শত মানুষকে তাৎক্ষণিক আইসিইউ এবং অস্ত্রোপচারের সুবিধা দিচ্ছে। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত এই কঠিন সময় ভেনেজুয়েলার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও সাহায্য পাঠাতেও প্রস্তুত ভারত। প্রকৃতির রুদ্ররোষে যখন বিপর্যয় একের পর এক দেশ, ঠিক সেই সময় শক্তিশালী ভূমিকম্পে আবার কেঁপে উঠল আফগানিস্তান, যার কম্পন অনুভূত হয়েছে আমাদের দিল্লি, জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। সঙ্গে সঙ্গে কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানে। শনিবার সন্ধ্যে 7টা 4 নাগাদ এই আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় রিক্টার স্কেলে 6.2 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর পূর্ব আফগানিস্তানের কালাফগান থেকে প্রায় 81 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় 215 কিলোমিটার গভীরে। তবে এখনো পর্যন্ত ভারত বা প্রতিবেশী দেশগুলোতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার সকালে পাকিস্তানে 5.5 মাত্রার এবং হিমাচল প্রদেশের চাম্বায় 3.2 মাত্রায় ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। একের পর এক ভূমিকম্পে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নতুন করে উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছে। দেখুন, আগেই বললাম, প্রকৃতি প্রতিশোধ নেয় না, প্রকৃতি হিসেব মেটায়। আর সেই হিসেবের খাতায় আমরা নিজেরাই বছরের পর বছর ধরে লিখে চলেছি আমাদের ধ্বংসের দলিল। আজ ইউরোপ পুড়ছে, কাল এশিয়া ডুববে, পরশু আফ্রিকা খরায় মরবে, অথচ আমরা এখনো ব্যস্ত কে কত বড় অর্থনীতি, কে কত বড় শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছে, কে কাকে শুল্ক চাপাবে আর কে কাকে নিষেধাজ্ঞা দেবে সেই খেলায়। পৃথিবী কিন্তু বারবার সতর্ক করছে, বিজ্ঞানীরাও বারবার বলছেন, রাষ্ট্রসংঘের সম্মেলনে করতালি পড়ছে, ক্যামেরার সামনে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু সম্মেলন শেষ হতেই আবার ওই কয়লার খনি খুলছে, আবার তেলের কূপ খোঁড়া হচ্ছে, আবার কার্বন নির্গমন বাড়ছে। কারণ পরিবেশের চেয়ে মুনাফাই যে বড়, ভবিষ্যতের চেয়ে ভোট বড়, আর মানব সভ্যতার চেয়ে কর্পোরেট লবির ক্ষমতা বড়। এ তো আমরা সবাই জানি, কিন্তু এসব জেনেও আমরা সাধারণ মানুষও কি খুব নির্দোষ অবস্থায় রয়েছি? বাড়ির সামনে একটা গাছ কাটতে আমরা কিন্তু বাধা দিই না, প্লাস্টিক নদীতে ফেলি, অপ্রয়োজনীয় বিদ্যুৎ নষ্ট করি, তারপর 45 ডিগ্রি গরমে এসি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় লিখি এবার তো খুব গরম পড়েছে, যেন এই বিপর্যয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখি যে প্রতিটি তাপপ্রবাহ, বন্যা বা ভূমিকম্পকে জলবায়ু পরিবর্তনের ফল বলা কিন্তু ঠিক নয়। ভূমিকম্প মূলত টেকটনিক প্লেটের নাড়াচাড়ার কারণে হয়, কিন্তু জলবায়ু পরিবর্তন, তাপপ্রবাহ, খরা, ভারী বৃষ্টিপাত এবং দাবানলের মতন চরম আবহাওয়ার ঘটনাকে আরও ঘন ঘন এবং তীব্র করে তুলছে। তাই সব দুর্যোগকে এক কারণ দিয়ে ব্যাখ্যা করলে কিন্তু সত্যের প্রতি সুবিচার হয় না। এখন প্রশ্ন একটাই, এরপরে কি আমাদের শিক্ষা হবে আদৌ? আমরা কি এখনো বদলাবো, নাকি পরবর্তী প্রজন্মের জন্য শুধুই এই ধ্বংসস্তূপটাই রেখে যাব? কারণ প্রকৃতি কোনো রাজনৈতিক দলকে চেনে না, কোনো দেশের পাসপোর্ট দেখে না, তার বিচার সবাই সমান। আর সেই বিচারের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু স্পষ্ট হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু প্রকৃতি নয়, মানুষের সীমাহীন লোভ। এখন মানুষই সেই লোভকে জয় করতে আদৌ পারবে কিনা সেটাই এখন একটা বড় প্রশ্ন। না হলে মানবজাতি ধ্বংসের আর কিন্তু খুব বেশি দেরি নেই। অপেক্ষা এখন আমাদের সেই শেষের দিনটির জন্য। আজ এ পর্যন্তই। নমস্কার।